ও হরদয়াল কাকু, একটু দরজাটা খুলবে? বড় অসহায় হয়ে এসেছে তোমাদের কাছে। গরিব ভিখিরিগুলোর আস্পর্ধা দিন দিন বেড়ে যাচ্ছে। শোনো, তোমাকে সাহায্য করতে পারি, তবে একটা শর্ত আছে। দিদি, তুমি ওদের খাবার খাওয়াচ্ছ কেন? শুধু তাই নয়, রাতের বেলায় ওদের রাগিয়ে দিলে ওরা হাতের কাছে যাকে পাবে তাকে ছিঁড়ে খাবে। ও দিদি, আমার খুব ঠান্ডা লাগছে গো। আহ, মনে হচ্ছে শরীরটা এবার ভেঙে যাবে, আর ভালো লাগছে না। একটু ধৈর্য ধর বোন, তোর কিচ্ছু হবে না। বৃষ্টি কমলেই আমি ডাক্তার নিয়ে আসবো। বৃষ্টি কি আর কমবে দিদি? দেখো না, চারিদিকে কেমন জল ভরে গেছে। আমাদের ছাদ ফুটো হয়ে ঘরে জল পড়ছে। তাছাড়া বন্যার জলে তো এবার এই বিছানাটাও ভেসে যাবে। অমন কথা বলিস না রে বোন, এইটুকুই তো মাত্র আমাদের সম্বল, যে করেই হোক যেন রক্ষা হয়। ও দিদি, কি হলো গো? না না, এটা হতে পারে না, কিছুতেই হতে পারে না। আমাদের এই মাথা গোজার শেষ আশ্রয়টুকু এভাবে ভেঙে পড়তে পারে না। হে ওপরওয়ালা, আমাদের রক্ষা করো। এই অবস্থায় এই অসুস্থ বোনটাকে নিয়ে আমি কোথায় যাব? দিদি, আমার খুব ভয় করছে, আমার খুব কষ্ট হচ্ছে গো। বিশ্বাস করো, মনে হচ্ছে আর বাঁচবো না। ভরসা হারাস না বোন, আমাদের মতো অসহায়দের কি ভরসা হারালে চলে? আমাদের বিপদের দিনে কেউ পাশে থাকবে না, কিন্তু তাই বলে ভরসা হারিয়ে ফেলবো, এটা তো হয় না। তেমন হলে আমাকে অন্য একটা ব্যবস্থা ভাবতেই হবে। আর একটু কষ্ট কর বোন আমার, এবার একটা উপায় ঠিক হয়ে যাবে। কি উপায় হবে দিদি? এই বৃষ্টির মধ্যে ভিজে ভিজে আমার খুব ঠান্ডা করছে, আমার কাঁপুনি দিচ্ছে। তুমি কোথায় যাচ্ছ? এই দেখ না, সামনে হরদয়াল কাকুর বাড়ি। ওদের পাকা বাড়ির দরজায় নিশ্চয়ই আমাদের জন্য খুলে দেবে। তাহলে তো খুব ভালো হবে। আমাদের যদি আশ্রয় দেয় তাহলে অন্তত প্রাণী বাঁচতে পারবো। কিন্তু ওরা কি আমাদের থাকতে দেবে? দেখবি, আমাদের মতো অসহায় মানুষদের গ্রহণ না করে পারবেন না। মানুষের শরীরে দয়া মায়া বলেই তো একটা কথা আছে, সেটুকুই ভরসা আমাদের। তাহলে একটু তাড়াতাড়ি চলো, আমি তো আর কষ্ট সহ্য করতে পারছি না। ও হরদয়াল কাকু, একটু দরজাটা খুলবে? বড় অসহায় হয়ে এসেছে তোমাদের কাছে। কাকু, কাকু, আমার প্রাণ যাচ্ছে, দরজাটা খুলে দাও না একটু। আমাদের মাটির টিনের ঘর দুয়ার সব ভেসে গেছে। দেখেছো তো, নির্লজ্জ আবাগির বেটিগুলো ঠিক এসে জুটেছে। ভিকিরিগুলোকে বুঝেও নেয় না, এখন আমাদের দরজায় এসেছে মরতে। দরজা খুলবে না একদম। যদি দরজা খুলেছো তো তোমার একদিন কি আমার একদিন। আমি কিন্তু এই বাড়িতে একটা হুলুস তুলুস কাণ্ড বাঁধিয়ে ছাড়বো। দেখে মনে হচ্ছে দুজনে মরতে বসেছে। আমাদের বাড়িতে ঢুকালে গরিবের রোগ ব্যাধি আমাদের শরীরে লাগবে। কাকু, কাকু, শুনতে পাচ্ছ? আমার বোনটার বড় শরীর খারাপ, তুমি দয়া না করলে যে ও মরে যাবে। আরে যাও যাও, এখান থেকে বিদে হও তোমরা, এখানে জায়গা নেই তোমাদের। রোগ হয়েছে তো হাসপাতালে নিয়ে যাও। আর বাড়ি ভেসে গেছে তো আমাদের এখানে কাঁদতে এসছো কেন? আমাদের বাড়িটা কি সরকারি ধর্মশালা নাকি? হ্যাঁ, তোমাদের রোগ আমাদের এখানে ছড়াবে, আমরা ঢুকতে দিতে পারবো না। চল। কাকু, কাকু, দয়া করুন, একটু শুকনো জায়গা, একটু গরম জল আর একটু ওষুধ না পেলে যে আমি মরে যাব কাকু। মরতে হয় অন্য জায়গায় গিয়ে মরো, আমাদের রক্ষা করো তোমরা। যদি ভালোই ভালোই না যাও তাহলে ঝাঁটার বাড়ি মেরে এখান থেকে বিদে করবার ব্যবস্থা করবো শালা। দিদি, কি হবে এখন? আমি জানতাম বড়লোক মানুষেরা কোনোদিন দয়া করবে না আমাদের মতো গরিবদের। তুই চিন্তা করিস না বোন, কিছু একটা ব্যবস্থা ঠিক হয়ে যাবে। দিদি, আমি যে আর হাতে জোর পাচ্ছি না, আমি কি এরকম ঝুলে থাকতে পারবো? চিন্তা করিস না বোন, তোকে পারতেই হবে। কোনো বাধা আর তোর রাস্তায় প্রতিকূলতা সৃষ্টি করতে পারবে না। কিন্তু দিদি, আমি তো ভরসা পাচ্ছি না, আমার শরীর আর সাথ দিচ্ছে না। ওরা যদি আমাদের একটু থাকতে দিত তাহলে কি ওদের খুব অসুবিধা হয়ে যেত বলো? কি আর করবি বল, বড় লোকদের ব্যাপার তো আমরা বুঝবো না। আমাদের জন্য এই বুড়ো বটগাছটা স্থির করা আছে, এখানেই আমাদের আশ্রয় নিতে হবে। কিন্তু এইভাবে চলতে চলতে আমি নিচে পড়ে যাব না তো? আমার খুব ভয় করছে, আমি যদি মরে যাই। হ্যাঁ, একদম এরকম কথা বলবি না বোন, আমরা বাঁচবই, যে করেই হোক আমাদের বাঁচতে হবে। আর আমার বিশ্বাস, এই গাছের আশ্রয়ে যখন আমরা এসেছি, এই গাছ আমাদের বাঁচাবে। তুমি সত্যি বলছো দিদি?
তুমি যা বলো আমি তাই বিশ্বাস করি। এই পৃথিবীতে তুমি ছাড়া যে আমার আর আপন কেউ নেই। আর তুই ছাড়া আমারও কেউ আপন নেই রে। তবে যে সমাজ আমাদের বিপদের সময় স্থান দিল না, সেই সমাজকে আমরা দেখিয়ে দেব। আমাদের বেঁচে থাকাটাই এখন আমাদের জীবন যুদ্ধে বেঁচে থাকার সব থেকে বড় জয়। দেখবে দিদি আমার জ্বরটা কতটা আছে। ভরসা রাখবো, একটু সাহস রাখ, এতটা অধৈর্য হোস না। তোর কোনো চিন্তা নেই, তোর কিচ্ছু হতে দেব না আমি। ও দিদি, তুমি তখন ধরে কি করছো গো? দেখেছিস তো, আমি বলেছিলাম না এখানেই আমাদের সব সহায় সম্বল হবে। দেখ, বন্যায় ভেসে আসা কাঠ, টিন এগুলো জোগাড় করে আমি গাছের ওপর একটা মাচা বানিয়েছি, আর তার উপরে উনুন। এতে কি হবে? ওরে পাগলি, এতে রান্না হবে। এখন তোর শরীরটা কেমন আছে বলতো? কালকে তুমি যেটা খাইয়েছিলে না, ওটার পর থেকে অনেকটা ভালো আছি গো। জানিস রিনা, অপরের ভরসায় থাকলে তাদের গোলাম হয়ে থাকতে হয়, কিন্তু নিজেদের ভরসায় এই বর্ষায় গাছের ওপর রান্নাঘরেই চরম সুখের। এখানে আমাদের কেউ বাধা দিতে আসবে না। তুমি আজ কি রান্না করবে দিদি? আমাদের কাছে তো কিছুই নেই। আমি আজকে কিছু বন্য সবজি নিয়ে এসেছি, ওগুলো খুব ভালো খেতে। এগুলিই রান্না করব, দেখবি খুব ভালো লাগবে। দিদি দেখো কত মাছ, ওই দেখো ওদিকে জলে খেলা করছে। আরে ঠিক বলেছিস তো, সবজি আর মাছ দিয়ে একসাথে রান্না হবে। দেখবি আমাদের এই গরিব ঘরের ভোজন বড়লোক বাড়ির রান্নাকেও হার মানিয়ে দেবে। আসল কথা হচ্ছে সুখে থাকা। আমরা এখানেই সুখে থাকবো। দিদি, তোমার সাথে থাকতে পারলেই আমি সুখী, আমার আর কিচ্ছুর দরকার নেই। তোর মতো বোন পেয়েছি, আমি খুব ভাগ্যবান। দাঁড়া, মাছগুলো ধরে নিয়ে আসি, ততক্ষণ সবজিগুলো সিদ্ধ হোক। কে দেখছো তুমি ওরকম করে ওদিকে? দেখতে পাচ্ছ সাহস? বলি তুমি তো মেনিমুখ পুরুষ মানুষ, লজ্জা শরমের মাথা খেয়ে বসে আছো, তোমার তো কোনো মুরদ নেই। উফ, এর মধ্যে আবার কি করলাম আমি? তুমি আমাকে যখন তখন এরকম করে কথা শোনাও কেন বলো তো? কথা শোনাবো না? নিজে পুরুষ মানুষ হয়ে কি করছো? ওদের দেখতে পেলে বাড়ি থেকে তাড়িয়ে দিলাম, তারপরেও একটা গাছের ওপর কিরকম রান্নাঘর বানিয়ে ফেললো। বলি গাছটা কি ওর বাবা মরার আগে লাগিয়ে গিয়েছিল, নাকি ওদের 14 পুরুষের সম্পত্তি? দেখেছো তো কেমন অসহায়তার সুযোগ নিয়ে চারিদিকে জমি হাতিয়ে বেড়াচ্ছে। আর তুমি এই বাড়ির বাইরে এক চুল কিছু করতে পারলে না। তাই তো দেখছি, গরিব ভিখিরিগুলোর আস্পর্ধা দিন দিন বেড়ে যাচ্ছে। আর যে গরিব হোক, ওদের মাথা নিচু করে দিতে হবে আমাদের। কি করবে কি তুমি? তুমি তো পারলে ওদেরকে ঘরে এনে নিজের বিছানায় শুইয়ে নিজে রাস্তায় বেরিয়ে যেতে। একবার ভেবে দেখো সেদিন কি আমাদের বাড়িতে থাকতে দিলে কি হতো। এতক্ষণ আমাদের বাড়িটাকে ওই বস্তি বাড়ি বানিয়ে ছাড়তো। ভাগ্যিস সেদিন বাড়ি থেকে দূর দূর করে তাড়িয়ে দিয়েছিলাম। কুকুর ছাগলের যা, কুকুর ছাগলের সাথে মরুক। কিন্তু এখন আবার বাড়ি বেঁধে লোক দেখাচ্ছে কেন? গ্রামের লোকজনদের নজর পড়বে ওদের দিকে। সেটাই তো হচ্ছে কথা। ওরা যদি এখানে টিকে যায় তাহলে আরো লোকে আসবে, আর বেশি লোক আসা মানেই কোনো না কোনো উপায় মুনাফা হবে ওদের। যে করেই হোক আমাদের আটকাতে হবে। এখন যদি শুকনো দিন হতো তাহলে গ্রামের মানুষদের ডেকে ওদের ওখান থেকে তাড়িয়ে দিতাম। তুমি কিছুই পারবে না। আর ওই লোকটার অবস্থা দেখো। বাঁদরগুলোকে দেখে মনে হচ্ছে ওরাই আমাদের কাজে লাগতে পারে। আরে আমাদের কি কাজে লাগবে? দাঁড়াও না, দেখছি। ডাকো ডাকো তো, ওকে ডাকো। ও ভাই, শুনে যাও এদিকে। আরে হ্যাঁ হ্যাঁ, তোমাকে বলছি, এদিকে এসো। মাই বাপ, দয়া করুন। এই অসহায় প্রাণীগুলোকে নিয়ে আমি বড় অসুবিধার মধ্যে পড়েছি। অনেক দূর থেকে আপনাদের বাড়িটা লক্ষ্য করেছি, কিন্তু আসার সাহস পাচ্ছিলাম না। আপনি ডাকলেন তাই এলাম। দয়া করে আমাকে কৃপা করুন। শোনো, তোমাকে সাহায্য করতে পারি, তবে একটা শর্ত আছে। কি শর্ত মা? আপনি যা বলবেন আমি তাই শুনবো। আমাকে শুধু আদেশ করুন। এই নাথু মাদারিওয়ালা এখন থেকে আপনাদের সেবার দাস। শুধু তাই নয়, তুমি যদি একটা কাজ করে দিতে পারো তাহলে আমি তোমাকে ওই ভাঙা নৌকার বদলে একটা নতুন নৌকা কিনে দেব, আর নগদ 5,000 টাকা বকশিস দেব। তোমার জীবন বদলে যাবে নাথু। এতদিনে তিনি মুখ তুলে চেয়েছেন, তার কৃপাতেই বোধহয় আপনাদের সন্ধান পেয়েছি। এখন শুধু আদেশ করুন আপনি।
ওদিকে দেখতে পাচ্ছ ওই বট গাছটায় দুটো বোন বাসা বেঁধেছে, কিন্তু ওটা আসলে আমার জমি। তুমি তোমার বাঁদরগুলো দিয়ে ওদের তাড়িয়ে দাও ওখান থেকে। ওদের সব জিনিসপত্র ভেঙে চুড়ে দাও একবারে। একটাও জিনিস ওদের নয়, সব বন্যার জলে ভেসে এসেছে। লোকের জিনিস ওরা সংগ্রহ করে এখানে নিজেদের নামে চালাচ্ছে। আর ওদের প্রশ্রয় দিলে গোটা জায়গাটা নিজেরা করে নেবে। বাবার জায়গা নাকি ওদের? তোমার এই বাঁদরগুলো দেখছি বেশ হিংস্র জাতের। ওদের প্রশিক্ষণ ঠিকঠাক দিয়েছো তো? তোমার কথা শোনে তো? আজ্ঞে মা ঠাকরুন, আমি যা বলবো ওরা তাই শুনবে। তবে আমার একটা আর্জি আছে। তোমার আবার কি আরজি? দেখো, বেশি জ্ঞান দিতে এসো না। তুমি গরিব মানুষ, আমরা তোমাকে ডেকে নিয়ে এসে সাহায্য করছি, এটাই তোমার জন্য যথেষ্ট পাওয়া। এ তো হক কথাই বলেছেন, কিন্তু অগ্রিম আমার 1000 টাকা চাই। এক নয়, আমি 1500 টাকা দেব। আর কাজ মিটে গেলে বাকি টাকা সঙ্গে তোমার নতুন নৌকা সব পাবে। তুমি শুধু কাজটা ঠিক করে করে দাও। মনে রাখবে কিন্তু, ওই বোনেরা যেন একেবারে নাস্তানাবুদ হয়ে যায়। ওরা যেন আর মাথা তুলে দাঁড়াতে না পারে। আপনি চিন্তা করবেন না, আমার বাঁদরেরা একেবারে ওদের বাঁদর নাচ দেখিয়ে ছাড়বে। এই যা যা দেখি যা, হুস 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 হুস। এই যা, তোরা যা, ওই গাছের উপরে যারা বসে আছে তাদের লন্ড ভন্ড করে দে দেখি। তোদের সব খাবার ওখানেই আছে, যা হুস হুস। ও দিদি গো, এই বাঁদরের দল আমাদের মেরে ফেলবে গো। তুমি কিছু একটা করো দিদি, আমার খুব ভয় লাগছে। আরে বাবা, এতগুলো বাঁদর এখানে কোথা থেকে এলো? এ তো দেখছি আমাদের সবকিছু নষ্ট করে দেবে। কেমন মজা! গাছের উপর ঘর বানানো হয়েছে, আবার রান্না করা হচ্ছে। ওই রান্নার খাবার পেটে যাওয়ার আগে আমার বাঁদর সব হজম করে দেবে। আর আমার পকেটে ঢুকবে 5000 টাকা, আর সঙ্গে একটা বড় ভালো নৌকা। একেই বলে কারোর পৌষ মাস আর কারোর সর্বনাশ। তুমি কিছু একটা করো না ও দিদি। দাঁড়া দাঁড়া, হ্যাঁ একটা বুদ্ধি এসেছে মাথায়। এটা কি করছে রে এ বাবা, ধাড়ি মেয়েটা? দিদি, তুমি ওদের খাবার খাওয়াচ্ছ কেন? দেখ না কি হয়। এসো বাছা, তোমাদের খিদে পেয়েছে, তোমরা যত্ন করে খাও, যত ইচ্ছা খাও। যা সালা, এই জন্য এরা সব হারিয়ে গাছের উপরে ঘর বানাতে পেরেছে। এদের বুদ্ধি তো একেবারে গাছের মগ ডালের মতো চরম। আমার টাকা মনে হচ্ছে হাত ফসকে গেল রে। আমার মতো হিংস্র বাঁদরের দলকে এরা শেষ পর্যন্ত পোষ মানিয়ে ফেললো। ও দিদি, খাচ্ছে গো, আর একটু দেবো? হ্যাঁ হ্যাঁ দে, আমাদের তো খাওয়া হয়ে গেছে। বাকি খাবার নষ্ট হবে, তাই এদেরই দিয়ে দে। এরা আর অত্যাচার করবে না আমাদের ওপর। একদিক দিয়ে ভালোই হয়েছে দিদি, বাঁদরগুলো এখন আমাদের দলে হয়ে গেছে। ওরা এই গাছের আশেপাশেই থাকবে, আর আমরা প্রতিদিন কিছু না কিছু খাওয়াবো। আর ওরাও আমাদের জন্য ফুল ফল সংগ্রহ করে আনবে। সঙ্গে এই বন্যায় সাপ খুব গাছে উঠলে বাঁদরগুলো ওদের তাড়িয়ে দেবে। কি মজা! আজ তো আমি এদের খেলা সব শেষ করে দেব। অনেক হয়েছে। যাদেরকে আমি ঘরে ঢুকতে দিইনি তারা কিনা এখানে শান্তিতে ঘুমিয়ে রয়েছে, আর ওই শয়তান নাথুর বাচ্চা নিজের বাঁদরগুলোকে এদের কাছে পোষ মানিয়েছে। হ্যাঁ, ওকে আমি মুড়ো ঝাঁটার বাড়ি মেরে গ্রাম থেকে যদি না তাড়াতে পেরেছি, তবে আমার নামও কৌশল্যা না। আমার নামে এই গ্রাম বাঁদর নাচে, আর আমাকে নাথুর বাচ্চা দেখাতে এসেছে বাঁদরের খেলা। মালটা নিশ্চিন্তে কেটে পড়েছে। জানে ওর বাঁদরগুলো এখন নিশ্চিন্তে খাওয়া দাওয়া করছে, শান্তিতে আছে। নিজে আবার দেখো কার বাড়িতে গিয়ে জুটেছে। ওর জটার মাথায় আমি ঝাঁটার বাড়ি মারবো, দেখো না। একটু জলটা কমতে দাও, ওকে আমি ঠিক খুঁজে বার করবো। তবে আমাদের এখন আর কাজটা ঠিকঠাক করে করতে হবে, খুব সাবধানে। তুমি একদম নিশ্চিন্তে থাকবে। মেয়েগুলো এখন ঘুমোচ্ছে, আর রাতের বেলায় বাঁদরের দল কিছু করতে পারে না। শুধু তাই নয়, রাতের বেলায় ওদের রাগিয়ে দিলে ওরা হাতের কাছে যাকে পাবে তাকে ছিঁড়ে খাবে। আর এখন হাতের কাছে ওদের ওই 2 বোন আছে। ওদেরকে ছিঁড়ে খেয়ে আজকে শেষ করে ফেললে কালকে আমাদের দুটো দিক বজায় থাকবে। আরে প্রথম কথা, ওই শয়তানটাকে কোনো টাকা পয়সা দিতে হবে না, আর আমাদের কাজও হয়ে যাবে। চলো চলো, আর বেশি কথা বলে লাভ নেই, কাজে লেগে পড়ো। হয়েছে, আর একটু জোরে মারবো।
তোমার বুদ্ধিটা কি আরো মোটা হয়ে যাচ্ছে নাকি? এরকম ছুচোর গায়ে হাত বোলালে এত বড় গাছ কখনো কাটে? এমন ভাবে মারো যাতে পুরো গাছটা ভেঙে পড়ে আর ওদের শুদ্ধ ভেঙে পড়ে। ওরে বাবা, কি হলো রে এত রাতে? ওই বোন, দেখ রে, কেউ কি আমাদের গাছের ক্ষতি করতে চাইছে নাকি? ওরে বাবা, এরা তো এদিকে আসছে তে রে। হ্যাঁ ওরে বাবা, পালাও পালাও, আমাদেরকে ছিঁড়ে খাবে। ওরে বাপ, এবার আমার বউ নির্ঘাত বলবে বাঁদরেও আমাকে ছাড়ে না, আমি বাঁদরের থেকে অধম। ওরে বাবা, ছি 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 ছি, লজ্জা! আমি গ্রামে বেঁচে থাকতে এই সামান্য সাধারণ দুজন অসহায় মেয়ের উপরে এরকম অত্যাচার করলে তোমরা এই বর্ষার দিনে? আর তুই একজন সাধারণ বাঁদরওয়ালা হয়ে অন্য জায়গা থেকে এখানে এসে এখানের মানুষের ক্ষতি করে পয়সা কামানোর ধান্দা করিস কোন সাহসে? বাবু, আমাকে ক্ষমা করে দিন, আমার ভুল হয়ে গেছে। আসলে আমি তখন খুব খারাপ অবস্থার মধ্যে ছিলাম, আর এটা আমাদের লোভ দেখিয়েছিল, তাই ভুল করে ফেলেছি। আমাদের যথেষ্ট শাস্তি তো বাঁদরের দল দিয়েছে, এখন আর মানুষদের আমাদের কি শাস্তি দেবে? হ্যাঁ, আমাদেরকেও ক্ষমা করে দিন আপনি। আমাদের উপর যা অত্যাচার হয়েছে তা আমরা ক্ষমা করে দিলাম, তবে আর কোনোদিন কারোর উপর এমন করো না তোমরা। তবে আমার বোনের ওপর ওর অসুস্থতার সময় তোমরা যেটা করেছো সেটা আমরা কোনো দিন ভুলতে পারবো না। হ্যাঁ, আমি খুব কষ্ট পেয়েছি। আমি সবকিছু জেনে বুঝে সিদ্ধান্ত নিয়ে ফেলেছি। আমি স্থির করেছি যে এই মেয়েরা এই গাছের উপরে নতুন পাকা রান্নাঘর করবে, আর সেই রান্নাঘর বানানোর খরচা আর ওদের ভেঙে যাওয়া ঘরের খরচা সব দিতে হবে হরদয়ালকে। আর এই নাথুর বাচ্চা, তুই কোনোদিন এই গ্রামে আর আসবি না। যদি কোনোদিন আসিস তাহলে আমি ঠ্যাং খোঁড়া করে দেব তোর। তোর বাঁদরগুলোকে নিয়ে এক্ষুনি বিদায় হয়ে যা। ক্ষমা করুন বাবু, আমি এই লুঙ্গি তুলে পালাচ্ছি, আর কোনোদিন এদিকে ফিরেও তাকাবো না। বাবা, এবার পয়মাল হতে গিয়ে বেঁচে গেছি কোনো রকমে, আর আসবো এদিকে। বাবা রে, আমাদের ক্ষমা করে দিয়েছেন তো বাবু? 15 দিনের মধ্যে এই রান্নাঘর আর ওদের থাকার জন্য ভালো ব্যবস্থা যদি না হয়ে যায় তাহলে তোমাদের দুজনকেই এই গ্রামে আর থাকতে দেওয়া হবে না। আর হ্যাঁ, কোনোদিন কেউ যদি এরকম অনাচার করে তাহলে তাদের সাথেও এরকম শাস্তি হবে, বরং এর থেকে ভয়ানক শাস্তি হবে। আর কোনোদিন তাকে এই গ্রামে থাকতে দেওয়া হবে না। আপনাদের অশেষ কৃপা বাবু, ধন্যবাদ। তবে ভালোই হয়েছে, আমাদেরকে থাকতে না দিয়ে আমরা কষ্ট করে বেঁচেছি আর আমরা স্বাবলম্বী হতে পেরেছি। খাও খাও, সবাই ভালো করে খাও। তোমাদের জন্য আজ দেদার আয়োজন। তোমাদের ভিতরেই আমরা আমাদের হারানো সম্মান ফিরে পেয়েছি। আর এখন থেকে এই রান্নাঘরে তোমাদের সবাইকে সাহায্য করতে হবে, আর এখান থেকে লাভ হওয়া টাকা আমাদের সবার কাজে লাগবে। আহা, আমাদের গ্রামে এমন একটা নতুন জিনিস হলো যেটার কথা আমরা বাইরে সবার কাছে মাথা উঁচু করে গর্বের সাথে বলতে পারবো। হ্যাঁ, তাই না? আমাদের সব গেল, এবার আমরা ভালো হয়ে যাব। ভালো না হলে এবারে আমাদের অবস্থাও ওই বাঁদরটার মতোই হয়ে যাবে। আচ্ছা, তোমরা বলো তো, নাথুকে আমরা টাকার সাথে আর কি দিতে চেয়েছিলাম? উত্তরটা কিন্তু তোমরা কমেন্ট করে জানিও। সেদিন যা দৌড় লাগিয়েছিলাম, গায়ের ব্যথা এখনো আমার যায়নি। যদি না চাও তোমাদের এরকম অবস্থা হোক, তাহলে তোমরা দয়া করে একটু সৎ পথে দেখো। আর আমাদের গল্পটা কেমন লাগলো তা জানিও কমেন্টে। এই কষ্টের মধ্যে তাহলে একটু সুখের মুখ দেখতে পাবো, বুঝলে? আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো, হ্যাঁ, আর বন্ধুদের সাথে শেয়ার করে আমাদের সঙ্গে থেকো কিন্তু।